কি হাদির কথা কি আর শুনতে মন চায়? চাইবে না, কারণ 2 দিন হয়ে গেছে না হাদির মৃত্যুর। আমরা এখন নতুন কোনো মৃত্যুর অপেক্ষা করছি। আমরা নতুন রক্ত দেখার অপেক্ষা করছি। আমরা নতুন কোনো সংকটের অপেক্ষা করছি। আমাদের আর পুরাতন হাদির মতো, হাদির চেয়েও বড় বড় কোনো মৃত্যু আমাদেরকে আর আমাদের প্রত্যাশিত জায়গা নিতে পারবে না, কারণ আমরা অভ্যস্ত হয়ে গেছি। আমি কেন কথাগুলি বলছি দেখুন, হাদির কবর দেওয়ার পর আমরা যে যার মতো করে চলে এসেছি, কিন্তু হাদির মৃত্যুর পেছনে বা মৃত্যুর যে রহস্য, এটা কতটা গভীর এবং এটি উদ্ঘাটনের জন্য সরকারের পক্ষ থেকে অথবা আমাদের রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে তেমন কোনো আশ্বস্ত বা আশ্বাসযোগ্য কোনো ধরনের বক্তব্য পেয়েছেন এ পর্যন্ত, যে হাদির হত্যাকাণ্ডের পেছনে যা হয়েছে তা থেকে আমরা আমাদের রাজনৈতিক পথ পরিবর্তনের জন্য কোনো ইঙ্গিত কেউ দিয়েছে? কেউ দেয়নি। বিপদ, আমরা এতটা অভাগা একটা জাতি, অভাগা রাজনৈতিক কালচার আমাদের, যে আমরা এককভাবে সবাই মরতে পারি, কিন্তু সম্মিলিতভাবে দাঁড়িয়ে সবার মৃত্যুকে ঠেকানোর জন্য আমরা দাঁড়াতে পারি না। এর চেয়ে অভাগা দুর্ভাগা জাতি পৃথিবীতে আর কোথাও আছে কিনা জানি না। আমরা মনে করি যে যাক, হাদি মারা গেছে, কি হয়েছে, আমি তো বেঁচে আছি। নো, আপনি বেঁচে নেই, আপনি কোনোভাবেই নিরাপদ নন। আমি আপনাকে বলছি, যে দেখছেন আমার ভিডিওটি, আপনাকেও আমি বলছি, আপনিও নিরাপদ নন। কারণ আপনার মা নিরাপদ নয়, আপনার দেশ নিরাপদ নয়, আপনি নিরাপদ নন। আপনি যদি মনে করে থাকেন যে হাদিকে কবর দিয়ে আপনি বেঁচে আছেন এবং এভাবেই থাকবেন, আপনি ভুল। আমি এই পর্যন্ত যতগুলো কথা বলেছি, আমি মানে সত্য মিথ্যাকে মিলিয়ে মানুষকে বিভ্রান্ত করে শুধু ভিউ পাওয়ার জন্য আমি কখনোই কোনো কথাও বলি না, আমার রক্তে ওঠে নাই। আপনাদেরকে বলে রাখি, হাদির মৃত্যু বলে দিয়ে গেছে যে বাংলাদেশ নিরাপদ নয়। হাদি বেঁচে থাকার কারণে বলেছে বহুবার, হাদির মৃত্যুর মাধ্যমে হাদি প্রমাণ দিয়ে গেছে যে বাংলাদেশ নিরাপদ নয়। এখন আমরা আর হাদির বিষয়ে কথা বলতে আমাদের ভালো লাগবে। 2 দিন পর তো হাদির নাম কেউ উচ্চারণ করবে না, কেউ উচ্চারণ করবে না। আপনি লিখে রাখেন, কেউ উচ্চারণ করবে না। হাদি কে ছিল, হাদি যে একটা ইতিহাস। হাদির মতো এরকম মানুষেরা শত শত বছর বেঁচে থাকে, বিপ্লবীরা শত বছর বেঁচে থাকে, কিন্তু হাদি শত থাক দূরের কথা, 10 দিনও ঠিক মতো বেঁচে থাকে কিনা আমাদের মাঝে সন্দেহ রয়েছে। এখন হাদির দায় কেউ নেবে না, আমি জানি। হাদির এই মৃত্যু তো একটা দুর্ঘটনা ঘটেছে, এটা তো কিলিং, প্রকাশ্যে হত্যাকাণ্ড। এর জন্য কি কেউই শাস্তি পাবে না? কেউই না। এটা হতে পারে না। একটা বড় অংশ চুপচাপ আছে, বড় একটা অংশ চুপচাপ আছে। সবচেয়ে বড় অংশ যেটা ছাত্র অংশ, যাদেরকে আমরা এই 24-এর কাউকে কাউকে আমরা হিরো বানিয়েছিলাম, কাউকে কাউকে প্রধান উপদেষ্টা বলেছেন সেই হলো মহানায়ক, কাউকে কাউকে আমরা মনে করেছি তারাই হয়তো এই 24-কে তৈরি করেছে। এই যে এই বিষয়গুলি করে আমরা আমাদের পথকে বিভ্রান্ত করেছি। আমরা কোন পথে যেতে চাই, আমরা কি করতে চাই, এটিকে আমরা সম্পূর্ণভাবে নষ্ট করে ফেলেছি। এই যে তিনজন উপদেষ্টা, ছেলেদের পোলাপানদের পক্ষ থেকে 3 জন উপদেষ্টা হয়েছিল, এই উপদেষ্টাদের কি অর্জন আমাকে বলতে পারবেন? মাহফুজ, আসিফ, নাহিদ, এরা কি করেছে আমাকে এই কমেন্টে লিখবেন। কমেন্টে আপনারা লিখবেন যে এই 3 জন ছাত্র উপদেষ্টাকে কেন তৎকালীন সময়ে রাতের অন্ধকারে যে সিন্ডিকেট সরকার গঠন করা হয়েছিল, সেই সিন্ডিকেশনের মধ্যে এই 3টা ছেলেকে কেন দেওয়া হয়েছিল আপনারা লিখবেন, এবং তাদের পদত্যাগ কেন করা হয়েছে, কি উদ্দেশ্যে, এবং তাদেরকে দেওয়ার যে উদ্দেশ্য, তার ফলাফল এই জাতি কি পেয়েছে। 24-এর পক্ষের যে আন্দোলনকারীরা, লাখ লাখ আন্দোলনকারী, যারা জীবনের বিনিময়ে, যাদের সন্তানদের বিনিময়ে, যাদেরকে দেখা যাচ্ছে যে পয়েন্ট ব্ল্যাঙ্ক বন্দুক তাক করে তাদেরকে গুলি করে হত্যা করেছে, সেই সব স্মৃতি কি ভুলে গেছি আমরা? সেই সব স্মৃতি কি ভুলে গেছি যে হেলিকপ্টার থেকে গুলি করে ঘরের ভিতরে নিষ্পাপ শিশুকে হত্যা করা হয়েছে, যেই শিশুর জীবনের বিনিময়ে এই ছেলেগুলি মন্ত্রিত্বের চেয়ারে বসছে? তারা কি করেছে আমাকে জাস্ট 2টি পয়েন্ট আপনারা দিবেন। 2টা পয়েন্ট এই 3টা ছেলের কাছ থেকে আমরা কি কয়েকজন উপদেষ্টা এখনো পর্যন্ত রয়ে গেছে, বলা হচ্ছে যে এই বিপ্লবীদের পক্ষ থেকে তাদেরকে দেওয়া হয়েছে। তারা কি অর্জন করতে পেরেছে? তারা হাদির মতো লোককে নিরাপত্তা দিতে পারে নাই। তারা এই যে জানাজার অনুষ্ঠানের মধ্যে সবাই গেছে, কেউ কি স্পষ্ট করে বলেছে, প্রধান উপদেষ্টা সহকারে বলেছে যে হাদির হত্যাকারীদের বিচার করা হবে? বলেনি। কারণ এখনো পর্যন্ত অনেক রহস্য রয়ে গেছে যে এই সরকারকেও কিন্তু আমি সন্দেহের বাইরে রাখছি না। প্লিজ সবাই বুঝবার চেষ্টা করবেন। এ নিয়ে আরো গবেষণা চলছে, বিশ্লেষণ চলছে, অবশ্যই এসব নিয়ে কথা বলবো। আপনারা যদি পাশে থাকেন, অনেক কিছু বের করব। আপনাদের সহযোগিতা দরকার, কারণ আপনাদের সহযোগিতা নিয়েই এই সরকার রাতের রাধাকারের সিন্ডিকেট সরকার করেছে। আর এই সিন্ডিকেট সরকার এখনো পর্যন্ত তাদের সিন্ডিকেশনের বাইরে কোনো কিছু করছে না। কোনো কিছু আমাদের এই যে কথাগুলি বলি, আমরা বিভিন্ন জায়গাতে বলি যে অমুকরে এটা করেন, তমুক জিনিস ঠিক করেন, এই ডিপার্টমেন্ট ঠিক করেন, তারা কোনো কথা শোনে না। তারা বলে কি জানেন,
বলতে দাও, আমরা আমাদের কাজ করে যাই, আর হাদির মতো মানুষের জীবন চায়। একদম বেহায়া মানে শেখ হাসিনার আমল আপনারা বললেন না, শেখ হাসিনা কেমন, আমরা শেখ হাসিনা দেশ থেকে তাড়িয়েছি, শেখ হাসিনার আমরা ঠিক একই অবস্থা শেখ হাসিনা বলতো যে কে কি বলুক আমার কিছু যায় আসে না, আমার পাওয়ার চাই, একদম স্পষ্টভাবে শেখ হাসিনা বলতো। মানে শেখ হাসিনার সময় যে এত কিছু হচ্ছিল, শেখ হাসিনা কোনো কিছুকে তোয়াক্কা করেনি। ঠিক সেম ভাবে এই ক্যাবিনেটে যারা আছে, আমি লিখে দিতে পারবো, এরা প্রধান উপদেষ্টাকে বলছে স্যার আপনি আপনার মতো করে কাজ করেন, কে কি বললে এগুলি শোনার দরকার নেই, আমরা আমাদের মতো দেশ পরিচালনা করতেছি, সামনে ষড়যন্ত্র করে যদি পারি এক্সটেনশন করবো, না হলে ইয়ে করবো। এত সহজ না সিন্ডিকেট গণ, পাছায় বাঁশ ঢুকবে, আলো যদি বাঁচায়, পাছায় বাঁশ ঢুকবে, বাঁশ রেডি করা আছে, আপনারা খালি নামবেন আর বাঁশ ঢুকবে। এখন যে 3টা ছেলে মন্ত্রী ছিল, আমাকে আপনারা এখানে লিখবেন, আমি অনেকেই বলে যে ভাই আমরা বসাইছি, আমি বসাইছি, এই সেই, ভাই আমাদের এদের বসাইছি আর এরা মানে অন্যায় অন্যায় করবে আর আমরা, তাহলে তো আর সেই আওয়ামী ফ্যাসিস্ট আমল আর এখন আমলে কি পার্থক্য রইল? আমরা এখন কেউ যদি এগুলি করে, সে আগের মতো কোনো কিছু করে, অবশ্যই আমরা সেটা প্রতিবাদ করব, প্রতিশোধ নিব, এটা জবাবদিহিতা নেব। এর মানেই হলো পরিবর্তন। আমরা তো ভাই আর কাউরে যাচাই বাছাই করে শতভাগ ফেরেশতা বসানোর কোনো সুযোগ নেই, কিন্তু কে কি যদি কিছু করে থাকে সেটার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেওয়ার যে বাস্তবায়ন, সেটিকে করিয়ে দেখানোর জন্যই এই পরিবর্তন। যদি না করতে পারি তাহলে আমরা এই সরকার বা ডক্টর মোহাম্মদ ইউনূসকে এই জবাবদিহিতা করতে হবে। আপনাকে অনেক সম্মান করছি ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনি সম্মানের লোক, আপনি না হলে এখন পর্যন্ত আমরা শান্তি থাকতে পারতাম না, এটা নিশ্চিতভাবে বলতে পারি। বাট আপনি যা করছেন, নিচে দিয়ে অন্যরা গোড়া কেটে আমাদেরকে এর চেয়ে বেশি বিপদে ফেলছে, যে কারণে হাদির মতো ছেলে জীবন দিতে হয়েছে। এখনো পর্যন্ত আপনার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো ধরনের ঠিকঠাক হয়নি। এগুলির শীর্ষে যারা রয়েছে এরাও অপদার্থ, এদের কোনো ধরনের মানে ভালো শক্ত ভূমিকা আমাদেরকে এখন পর্যন্ত উদাহরণ দিতে পারেনি যে এরা পেরেছে, এরা পারবে। সামনে নির্বাচন নিয়ে বড় ধরনের খেলা হচ্ছে, হবে, এগুলিকে আসলে আমরা আরো স্পষ্ট হতে চাই যে এগুলি নিরাপদভাবে কি আসলে নির্বাচন অনুষ্ঠান হবে কি না, কারণ আমরা সন্দিহান একজন হাদিকে, বিপ্লবী হাদিকে বাঁচাতে পারেন না আপনারা। সুতরাং এই সরকারের উচিত, ডক্টর মোহাম্মদ ইউনূসের উচিত, আপনাকে কিন্তু মানুষ ম্যান্ডেট দিয়েছে, আপনার এই যে ক্যাবিনেটের যেসব এসব অযোগ্য আউল ফাউল কিছু আছে এদেরকে কিন্তু দেয়নি। আপনি দয়া করে আপনার নিজের শক্তিতে আপনি এক রাতে পুরো প্যানেল আপনি চেঞ্জ করতে পারেন, পুরো প্যানেল চেঞ্জ করুন, তবেই হয়তো সামনে এই স্বল্প সময়ের মধ্যে আপনি ভালো কিছু দেখাতে পারবেন। প্লিজ আপনার কাছে বিনীত অনুরোধ ডক্টর মোহাম্মদ ইউনূস। আর জনগণের কাছে প্রশ্ন একটাই, আপনারা বলবে দয়া করে, সামনে আরো ভিডিও আসবে, আমি বলবো, আমি কোনো কাউকে গালাগালি করে কোনো ভিডিও করতে চাই না ভাই, কারো বিরুদ্ধে আমার কোনো ব্যক্তিগত কোনো আক্রোশ নেই। আমি মনে করি মাহফুজ আলমের কথা যদি বলি, মাহফুজ আলমের ভাইয়ের ব্যাপারে দুর্নীতির অভিযোগ রয়েছে। মাহফুজ আলম নিজে তিনি 2টা টেলিভিশন দিয়েছে, সে ক্লারিফিকেশন দিয়েছে, এগুলি স্পষ্ট না সে কিসের বিনিময়ে দিয়েছে। আমার সাথে একবার কথা হয়েছিল, একবার বলছিল যে টিভি দিতে ভাই 100 কোটি টাকার উপরে লাগে, টিভি লাইসেন্স নিতে হলে, বা মানে লাইসেন্স নেওয়ার জন্য বলেনি, টিভি দিতে হলে 100 কোটি টাকার উপরে খরচ লাগে, একটা টিভি স্টেশন দিতে হলে। আমার প্রশ্ন হলো যাদেরকে উনি দিয়েছেন এদের কি 100 কোটি টাকার এদের কাছে আছে কিনা? আমি যতটুকু জানি এরা দুজনেই হলো ছাত্র, সাধারণ ছাত্র, এদের নামে কিভাবে তিনি লাইসেন্স দিলেন এটার জবাব তাকে দিতে হবে। এই না হলে বাটপাড়ির শেষ সীমানা তিনি দেখবেন। তিনি যদি জবাব না দিতে পারে যে তিনি কিভাবে 100 কোটি টাকার মালিক না হওয়া সত্ত্বেও ছাত্রদেরকে কিভাবে তিনি ইয়ে দিলেন, এটা জবাব দিতে হবে। প্লিজ আপনারা যারা চান যে দেশটা ভালো পর্যায়ে যাক, পরিবর্তিত বাংলাদেশ চান, সাথে থাকুন, আছি আপনাদের সাথে ইনশাআল্লাহ। সালাম।